পুরনো ঢাকার এক সরু গলি, যেখানে শত বছরের ইতিহাস ধুলো মেখে আছে। ভ্যাপসা গরমের দুপুরটা সেদিন কেমন যেন সতেজ বাতাসে মাখা ছিল, ঠিক যেমনটা বসন্তের প্রথম দিনগুলোতে হয়। অর্ণব 25 ছুঁই ছুঁই এক স্বপ্নবাদ যুবক তার ছোট জীর্ণ বাড়ির দোতলার জানালার ধারে বসেছিল। কাঠের ফ্রেমে মরছে পড়া শিক, আর সেই শিকের ফাঁক দিয়ে দেখা যাচ্ছিল বাইরেটা। হাতে তার কবিতার খাতা, সাদা কাগজের বুকে কালো কালির আঁচড়, যেন তার ভেতরের সব না বলা কথাগুলো প্রাণ পেত সেই কালিতে। চোখ তার দূরের অবারিত আকাশে, যেখানে ছাইরঙা মেঘগুলো অলস ভঙ্গিতে ভেসে বেড়াচ্ছিল। তার ঠোঁটের কোণে লেগেছিল এক ফালি হাসির রেখা, হয়তো নতুন কোনো কবিতার ছন্দ খুঁজে পাচ্ছিল সে। পাশের বাড়ির ছাদ থেকে ভেসে আসছিল মিষ্টি তীব্র এক গন্ধ, বেলি ফুলের। গরমে ক্লান্ত মনকে জুড়িয়ে দেওয়ার মতো সে গন্ধ। অর্ণব ঘ্রাণটা অনুভব করছিল গভীরে। তার মস্তিষ্কের কোষে কোষে যেন সেই সুবাস এক নতুন উদ্দীপনা ছড়িয়ে দিচ্ছিল। হঠাৎই তার নজরে আসে পাশের গলির মোড়টা। কেমন যেন এক চিলতে রোদ এসে পড়েছে ঠিক সেই জায়গাটিতে যেখানে দিনের বেশিরভাগ সময় ছায়া হয়ে থাকে। আর সেই রোদের মধ্যেই এক তরুণী হাতে এক গোছা বই নিয়ে হেঁটে আসছে। সে যেন এক চলন্ত ছবি, ছিপছিপে গড়ন অথচ দৃঢ় ভঙ্গিতে পা ফেলে আসছে। পরনে ছিল একটি হালকা নীল শাড়ি, আর তার আঁচল উঠছিল এক ফালি মেঘের মতো। সেই শাড়ির সাথে তার গায়ের রং মিলেমিশে একাকার হয়ে গিয়েছিল, যেন সে নিজেই এই বসন্তের এক অংশ। মুখটা তার অসম্ভব শান্ত, চোখে এক আশ্চর্য দৃঢ়তা। সে যখন বইগুলো ঠিক করতে গিয়ে একবার মাথা তুলল, অর্ণবের মনে হলো যেন সেই চোখেই হাজার জোনাকি জ্বলে উঠেছে এক লহমায়। তার কালো ঘন ভ্রু যুগল ছিল যেন পেন্সিলে আঁকা, আর নাকের নিচে ছোট্ট একটি তিল তার সৌন্দর্যকে আরও বাড়িয়ে তুলেছিল। অর্ণব মন্ত্রমুগ্ধের মতো তাকিয়ে থাকে। তার হাতে ধরা কলম থেমে যায় মাঝপথে। কবিতার খাতায় নতুন লাইন লেখার সব অনুপ্রেরণা যেন এই মুহূর্তে স্তব্ধ হয়ে যায়। তার হৃদয়ের গভীর এক নতুন সুর বেজে ওঠে, এক অচেনা সিম্ফনির প্রথম তার। এ কি শুধুই মুগ্ধতা, নাকি আরও গভীর কিছু? অর্ণব স্বগত স্বরে বলল, এই মেয়ে কি শুধুই এক মায়াবী প্রতিচ্ছবি, নাকি আমার কবিতার নতুন ভাষা? ওর চোখে যেন এক অনন্ত গল্প লুকিয়ে আছে, যা আমি লিখতে চাই। এ শুধু রূপ নয়, এ যেন রূপকের শরীরই প্রকাশ। ওর চলন, ওর দৃষ্টি, ওর হাতে ধরা বইগুলো সব মিলিয়ে যেন এক জীবন্ত উপন্যাস আমার সামনে দিয়ে হেঁটে যাচ্ছে। আমার কলম আজ থেকে শুধু ওরই গল্প লিখবে, আমার স্বপ্ন আজ থেকে শুধু ওরই দিকে ধাবিত হবে। এ কি প্রথম প্রেম, নাকি বসন্তের এক আজব প্রহেলিকা? জানি না, শুধু জানি আজ আমার চোখে এক নতুন দিগন্ত উন্মোচিত হলো, যার নাম তনুজা। ঢাকা বিশ্ববিদ্যালয়ের কলা ভবনের করিডোর, ইট পাথরের এই প্রাঙ্গণ হাজারো স্বপ্ন আর গল্পের জন্ম দেয় রোজ। অর্ণব তখন সবে সাহিত্যের ছাত্র। তার মন তখনও মগ্ন জীবন আর জগতের গূঢ় রহস্য উন্মোচনে, শব্দ আর ছন্দের খেলায়। আর তনুজা, সে তখন ইতিহাসের ছাত্রী। ইতিহাস তাকে শেখাতো অতীতকে চিনে বর্তমানকে সাজাতে, ভবিষ্যতের পথ তৈরি করতে। তাদের দেখা হতো প্রায় প্রতিদিনই। কখনো লাইব্রেরির নিঃশব্দ তাকে বই খুঁজতে গিয়ে, কখনো বা ক্যান্টিনের কোলাহলে দুদণ্ডের শান্তির খোঁজে। অর্ণব চেষ্টা করত তনুজার সাথে কথা বলার, তার স্বপ্ন দিয়ে আঁকা কবিতার খাতাটা বাড়িয়ে দেবার। কিন্তু তার কবি মন, যা হাজারো শব্দের বাঁধ ভাঙতে পারত অবলীলায়, তনুজার সামনে এসে কেমন যেন বোবা হয়ে যেত। শব্দ খুঁজে পেত না, বাক্য গঠন করতে পারত না। তার বুকের ভেতরটা ধুকপুক করত এক অচেনা ছন্দে, যেন কোনো অব্যক্ত সুর বাজছে গভীরে। সে শুধু দূর থেকে তনুজাকে দেখত, তার হাঁটা চলা, তার ভাবুক চাহনি, তার বইয়ের পাতায় নিমগ্ন হবার ভঙ্গি। তার মনে হতো তনুজা যেন এক রহস্যময় গ্রন্থ, যার প্রতিটি পাতা পাঠ করার জন্য অর্ণবের পুরো জীবনটাই উৎসর্গ করা যায়। তনুজা ছিল নীরব, তার চোখে এক রহস্যময় আলো খেলা করত, যা অর্ণবকে আরও বেশি করে কাছে টানত। সে কথা কম বলতো, কিন্তু তার উপস্থিতি যেন এক গভীর আবেশ তৈরি করত চারপাশে। তাদের মাঝে এক অব্যক্ত টান তৈরি হয়েছিল, যেন দুটি নদীর ধারা কাছাকাছি এসেও মিশে যেতে পারছিল না, শুধু সমান্তরালভাবে বয়ে চলেছিল পাশাপাশি। এই টান ভালোবাসার, ভালো লাগার, নাকি শুধুই এক অদ্ভুত উপলব্ধির, তা তাদের কেউই পুরোপুরি বুঝতে পারছিল না তখন। একদিন লাইব্রেরি থেকে বেরোনোর পথে তনুজার হাতে তখনও বই। অর্ণব পাশ দিয়ে যাচ্ছিল, আর তনুজা হঠাৎ করেই মুখ তুলেছিল।
তাদের চোখাচোখি হয়েছিল মাত্র এক লহমার জন্য, কিন্তু সেই এক লহমায় যেন অনেক কথা বলা হয়ে গিয়েছিল। তনুজা বই হাতে শান্ত অথচ জিজ্ঞাসু দৃষ্টিতে বলল, আপনি কি সবসময় এত চুপ থাকেন, নাকি আপনার সব কথা কবিতার খাতায় বাঁধা থাকে? তনুজার এই অপ্রত্যাশিত প্রশ্নে অর্ণব যেন হকচকিয়ে গিয়েছিল। তার মুখ দিয়ে কোনো কথা বেরোয়নি, শুধু এক স্মিত হাসি তার ঠোঁটের কোণে ফুটে উঠেছিল। অর্ণব স্মিত হেসে মৃদু স্বরে বলল, কিছু কথা নীরবতাতেই পূর্ণতা পায় তনুজা, যেমন আকাশের দিকে তাকিয়ে থাকা। আকাশের বিশালতা কি কখনো শব্দের বাঁধনে ধরা যায়? অর্ণবের উত্তরে তনুজার ঠোঁটের কোণে একটু হাসি নিয়ে এসেছিল। সেই হাসিটা ছিল এক রহস্যময় ধাঁধার মতো। অর্ণব অনুভব করেছিল তাদের মাঝে এই নীরবতার সুতোয় বাঁধা এক নতুন অধ্যায় শুরু হলো, যেখানে শব্দ হয়তো গৌণ আর অনুভূতিই প্রধান। তারা একে অপরের থেকে বিদায় না নিয়েই যে যার পথে চলে গিয়েছিল, কিন্তু দুজনের মনেই যেন এক নতুন ভাবনা বাসা বেঁধেছিল। সেই ভাবনা ছিল একে অপরের প্রতি এক বিনিশুত টান, এক অব্যক্ত ভালো লাগা, যা হয়তো একদিন পূর্ণতা পাবে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের সবুজ ঘাসের গালিচায় মোড়া এক বিকেল, বসন্তের শেষ লগ্ন তখন। বটতলার পুরনো ছায়াটা কেমন যেন মায়াময় হয়ে উঠেছিল। গাছের ডালে ডালে পলাশ ফুলেরা যেন আগুনের শিখার মতো ফুটেছিল। তাদের লালের আভায় চারপাশটা রাঙিয়ে তুলেছিল এক অদ্ভুত নেশায়। অর্ণব আর তনুজা বসেছিল এক কোণে, যেখানে কোলাহল তেমন পৌঁছায় না। বাতাসের সাথে ভেসে আসছিল পলাশ ফুলের মিষ্টি গন্ধ, আর সেই গন্ধের সাথে মিশে যাচ্ছিল তাদের নীরবতার ভাষা। অর্ণব তার সব দ্বিধা ঝেড়ে ফেলে সেদিন তার লেখার খাতাটা তনুজার দিকে বাড়িয়ে দিয়েছিল। তার চোখে ছিল এক গভীর আকুতি, যেন সে তার সমস্ত সত্তাকে উজাড় করে দিতে চাইছিল তনুজার সামনে। সে একে একে তার লেখা কিছু কবিতা আবৃত্তি করে শোনায়। তার কণ্ঠে ছিল এক অদ্ভুত মায়া, এক গভীর আবেগ, যা প্রতিটি শব্দকে যেন জীবন্ত করে তুলছিল। সে যখন তার সবচেয়ে প্রিয় কবিতাটি পড়ছিল, যেখানে স্বপ্ন আর ভালোবাসার নিবিড় বাঁধনির কথা লেখা ছিল, তার গলা কেঁপে উঠেছিল মৃদু। প্রতিটি শব্দ যেন তার হৃদয়ের রক্তক্ষরণ হয়ে ঝরে পড়ছিল। তনুজা মন্ত্রমুগ্ধের মতো শুনছিল। তার চোখে তখন আর সেই কাঠিন্য ছিল না যা অর্ণব প্রথম দিন দেখেছিল। সেই চোখ তখন নরম, স্বপ্নালু। অর্ণবের আবৃত্তির প্রতিটি শব্দ তার হৃদয়ের গভীরে নিয়ে আঘাত করছিল, এক নতুন সুরের জন্ম দিচ্ছিল সেখানে। সে অনুভব করছিল অর্ণবের প্রতিটি কবিতার ছত্রে তার নিজেরই প্রতিচ্ছবি ফুটে উঠছে, যেন সে নিজেই সেই কবিতার নায়িকা। তার মনে হচ্ছিল এই ছেলেটি সত্যিই তাকে বোঝে, তার ভেতরের স্বপ্নগুলোকে স্পর্শ করতে পারে। তাদের ভালোবাসার প্রথম অঙ্কুর সেদিন দেখা গিয়েছিল পলাশের লালে রাঙা সেই বিকেলে, এক নীরব প্রতিশ্রুতির মতো। তনুজা মুগ্ধ হয়ে বলল, আপনার লেখায় এত জীবন, এত স্বপ্ন, মনে হয় যেন প্রতিটি শব্দ কথা বলছে। আমার ভেতরের কথাগুলোই যেন আপনি লিখে রেখেছেন। তনুজার কথায় অর্ণবের মুখে এক তৃপ্তির হাসি ফুটে উঠল। তার মনে হলো এতদিনের সব চেষ্টা, সব নীরব সাধনা যেন আজ সার্থক হলো। তার চোখে তখন ভালোবাসার এক নতুন দ্যুতি। অর্ণব আবেগপ্রবণ হয়ে বলল, আমার স্বপ্নগুলো তো তোমাকেই ঘিরে তনুজা। তুমিই আমার কবিতার ছন্দ, আমার লেখার অনুপ্রেরণা। তুমি না থাকলে আমার শব্দগুলো হয়তো প্রাণ পেত না, আমার কবিতাগুলো নিছকে কিছু অক্ষরের সমষ্টি হয়ে থাকত। তুমিই আমার কবিতার অর্থ, আমার হৃদয়ের সুর। অর্ণবের কথা শুনে তনুজা হাসল। সেই হাসিটা ছিল নির্ভেজাল, প্রাণবন্ত। সেদিনের সেই বসন্তের বিকেলে পলাশের গন্ধে মাখা হাওয়ায় তাদের ভালোবাসার ভিত্তি স্থাপিত হয়েছিল। তারা তখনও জানত না তাদের পথ কতটুকু দীর্ঘ, কতটুকু বন্ধুর। শুধু জানত তাদের হৃদয়ের গভীরে ভালোবাসার এক নতুন অঙ্কুর ডালপালা মেলতে শুরু করেছে। তনুজার পৈতৃক বাড়ি সাভারের এক নিভৃত পল্লী। সেবারের গরমের ছুটিতে অর্ণবকে তনুজা তার গ্রামে নিয়ে এসেছিল। ঢাকা শহরের ইট পাথরের জীবন থেকে বহু দূরে এই গ্রামে ছিল মাটির সোদাগন্ধ আর সবুজের অফুরন্ত বিস্তার। সকাল হলেই পাখির কিচিরমিচির শব্দে ঘুম ভাঙত, আর বিকেলগুলো কাটত ধুলোপথে আলস্যে হেঁটে অথবা পুকুর ঘাটে বসে। অর্ণব মুগ্ধ চোখে দেখছিল এই সরল অনাড়ম্বর জীবন। তার কবিমন এখানেও যেন নতুন কাব্য খুঁজে পাচ্ছিল। তার মনে হচ্ছিল শহরের যান্ত্রিকতা থেকে মুক্তি পেয়ে সে যেন এক নতুন জগতে প্রবেশ করেছে,
যেখানে প্রকৃতির সাথে মানুষের এক নিবিড় সম্পর্ক। গ্রামের সহজ সরল মানুষগুলো, তাদের সরল হাসি, তাদের পরিশ্রমী জীবন, সব কিছুই অর্ণবের ভাবুক মনকে নাড়া দিচ্ছিল। সে ভাবছিল তার লেখায় এই গ্রামের ছবি থাকবে, এই মানুষের জীবনগাথা থাকবে। তনুজা তাকে নিয়ে ঘুরল গ্রামের আনাচে কানাচে। পুরনো বটগাছের নিচে বসে তনুজা অর্ণবকে শোনালো তার ছোটবেলার গল্প, তার স্বপ্ন। সে দেখালো একটা ছোট্ট ঢিবির মতো জায়গা, যেখানে একটা স্কুল ছিল তাদের ছোটবেলায়, এখন ভাঙাচোরা। তনুজার চোখে তখন এক অদ্ভুত দ্যুতি, যখন সে তার ভবিষ্যতের ছবি আঁকছিল, যেখানে সেই ভাঙা স্কুলটার জায়গায় একটা নতুন স্কুল হবে, যেখানে গ্রামের ছোট ছোট ছেলেমেয়েরা লেখাপড়া শিখবে, যেখানে আলোর রোশনাই ছড়িয়ে পড়বে। তার স্বপ্নে কোনো বিলাসিতা ছিল না, ছিল শুধু মাটির কাছে থাকার, মানুষকে ভালো রাখার এক সুপ্ত বাসনা। অর্ণবের চোখ তখনও দূরের আকাশে, যেখানে সাদা মেঘগুলো ভেসে বেড়াচ্ছিল অলস ভঙ্গিতে। তার চোখে ছিল এক অন্যরকম স্বপ্ন। সে ভাবছিল তার লেখার কথা, তার বইয়ের কথা, যা একদিন সারা পৃথিবীতে ছড়িয়ে পড়বে। তার কাছে তখনও খ্যাতি আর স্বীকৃতির স্বপ্নটাই বড় ছিল। সে চাইতো তার লেখা দিয়ে বিশ্ব জয় করতে। কিন্তু তনুজার স্বপ্ন ছিল মাটির কাছাকাছি, বাস্তবতার দৃঢ় ভিত্তির ওপর দাঁড়িয়ে। তাদের দুজনের স্বপ্নে ছিল বিস্তর ফারাক। অর্ণব তখনও শুধু লেখক হওয়ার নেশায় বুঁদ, আর তনুজা চাইছিল একটা নিশ্চিত স্থিতিশীল জীবন। তাদের স্বপ্ন আর বাস্তবতার মাঝে এখানেই প্রথম সংঘাতের রেখা দেখা গেল। তনুজা নরম স্বরে বলল, দেখছো অর্ণব, এই শান্ত জীবনটা কত সুন্দর, এই নদীর কলকল শব্দ, পাখির ডাক। আমি চাই এখানে একটা স্কুল গড়তে, ছোট ছোট ছেলেমেয়েরা লেখাপড়া শিখবে, তাদের চোখে আমি নতুন স্বপ্ন দেখতে চাই। এটাই আমার জীবনের সবচেয়ে বড় স্বপ্ন। তনুজার কথায় অর্ণবের মুখে এক চিলতে হাসি ছিল, কিন্তু তার চোখে ছিল এক ভিন্ন ভাবনা। সে আকাশের দিকে তাকিয়েছিল, যেখানে তার স্বপ্নগুলো যেন ডানা মিলছিল। অর্ণব মৃদু কিন্তু দৃঢ় কণ্ঠে বলল, আর আমি চাই আমার লেখা দিয়ে সারা পৃথিবী জয় করতে তনুজা। আমার লেখায় এই গ্রামের ছবি থাকবে, তোমার স্বপ্ন থাকবে, এই নদীর কথা থাকবে, কিন্তু শুধু একটা স্কুলের মধ্যে নিজেকে বেঁধে রাখা তনুজা। আমার মনে হয় আমার স্বপ্নগুলো আরও বড়, আরও বিস্তৃত। আমার কলম দিয়ে আমি বিশ্বকে চিনতে চাই, বিশ্বকে চেনাতে চাই। তুমি কি চাও আমি আমার স্বপ্ন দেখা ছেড়ে দিই? তনুজা অর্ণব দিকে তাকালো। তার চোখে তখনও এক অব্যক্ত প্রশ্ন। অর্ণব কি সত্যিই তার স্বপ্নকে বুঝতে পারছে, নাকি তাদের পথগুলো শুরু থেকেই ভিন্ন? এই প্রশ্নের উত্তর তখনও তাদের অজানা ছিল, কিন্তু তাদের স্বপ্ন আর বাস্তবতার মাঝে তৈরি হওয়া এই ফারাকই ছিল তাদের সম্পর্কের প্রথম বড় সংঘাতের বীজ। বিশ্ববিদ্যালয়ের শেষ বর্ষের দিনগুলো, ক্যাম্পাস জুড়ে তখন এক উৎসবের আমেজ, একই সাথে এক অনিশ্চিত ভবিষ্যতের হাতছানি। অর্ণদার তনুজা দুজনেই তাদের জীবনের এক গুরুত্বপূর্ণ সন্ধিক্ষণে দাঁড়িয়ে। ভালোবাসার গভীরতা তখন তাদের মধ্যে এক নিবিড় বাঁধন তৈরি করেছে, কিন্তু ভবিষ্যতের অনিশ্চয়তা তাদের দুশ্চিন্তা বাড়িয়ে তুলছিল দিন দিন। অর্ণব তখনও তার লেখার জগতে বিভোর। তার কাছে তখনও কোনো স্থির চাকরি নেই, শুধু লেখার নেশা আর খ্যাতি অর্জনের এক দুরন্ত আকাঙ্ক্ষা। সে স্বপ্ন দেখত তার বইগুলো সারা পৃথিবীর লাইব্রেরিতে শোভা পাবে, তার নাম থাকবে হাজারো পাঠকের মুখে। অন্যদিকে তনুজা তখন চাকরির চেষ্টা শুরু করেছে। সে জানত স্বপ্ন দেখা ভালো, কিন্তু শুধু স্বপ্ন দিয়ে জীবন চলে না। তার পরিবার ছিল মধ্যবিত্ত, আর তাই বাস্তবতার চাপ তার উপর ছিল অনেক বেশি। সে চাইত অর্ণবের হাত ধরে একটা স্থিতিশীল জীবন গড়তে, যেখানে তাদের নিজেদের একটা ছাদ থাকবে আর ভবিষ্যতের জন্য একটা নিশ্চিত নির্ভরতা থাকবে। তার চোখে তখন শিক্ষিকা হওয়ার স্বপ্ন। সে ভাবত একটা স্কুল থাকবে, ছোট ছোট শিশুদের কলকাকলিতে মুখরিত হবে সেই প্রাঙ্গণ। একদিন বিশ্ববিদ্যালয় সংলগ্ন একটি পুরানো চায়ের দোকানে বসেছিল তারা। বাতাসের সাথে ভেসে আসছিল শিউলি ফুলের মিষ্টি গন্ধ, আর সেই গন্ধের সাথে মিশে যাচ্ছিল তাদের চাপা উদ্বেগ। অর্ণব তার লেখার কথা বলছিল, তার নতুন উপন্যাসের প্লট নিয়ে উত্তেজিত ছিল। তনুজা শুনছিল, কিন্তু তার চোখে ছিল এক গভীর বিষণ্ণতা। তনুজা
কণ্ঠস্বরে একরাশ হতাশা নিয়ে বলল, অর্ণব, সবাই বলছে একটা চাকরি ছাড়া জীবনে স্থিতি আসবে না। তুমি শুধু লেখার কথা ভাবছ। আমারও তো একটা ভবিষ্যৎ আছে, একটা পরিবার আছে। আমার মনে হয় শুধু স্বপ্ন দিয়েই পথ চলাটা খুব কঠিন হবে। তনুজার কথায় অর্ণবের মুখে এক মুহূর্তের জন্য মেঘের ছায়া নেমে আসে। সে তনুজার হাত ধরে তার চোখে তাকিয়ে এক গভীর বিশ্বাস জাগানোর চেষ্টা করে। তার কণ্ঠে ছিল এক অনড় দৃঢ়তা, ভালোবাসার এক তীব্র আরতি। অর্ণব আবেগপ্রবণ হয়ে তনুজার চোখে চোখ রেখে বলল, তুমি বিশ্বাস করো না আমাকে তনুজা, আমার কলমই আমার পরিচয় হবে। আমার লেখা দিয়েই আমি পৃথিবী জয় করব, আর এই কলম দিয়েই আমি তোমার সব স্বপ্ন পূরণ করব। তোমার সেই স্কুলের স্বপ্ন, তোমার একটা নিজের বাড়ির স্বপ্ন, সব সত্যি হবে। শুধু তুমি আমার পাশে থেকো তনুজা। তোমার বিশ্বাসই আমার সবচেয়ে বড় শক্তি। আমার লেখার প্রতিটি শব্দে তোমার জন্যই আমি জীবন ঢেলে দেব। তুমি কি আমার উপর বিশ্বাস রাখতে পারো না? অর্ণবের কথা শুনে তনুজা কিছুক্ষণ নীরব থাকে। তার চোখে তখনও অনিশ্চয়তা, কিন্তু অর্ণবের দৃঢ় বিশ্বাস তাকে কিছুটা অস্বস্ত করে। সে অনুভব করে অর্ণবের ভালোবাসাটা খাঁটি। তার স্বপ্নগুলো হয়তো অবাস্তব, কিন্তু তার ভেতরের সততাটা অনস্বীকার্য। সে অর্ণবের হাতে চাপ দেয়। তাদের ভবিষ্যৎ তখনও কুয়াশার মতো অস্পষ্ট, কিন্তু সেই মুহূর্তে তাদের প্রতিজ্ঞার বাঁধন যেন আরও দৃঢ় হয়। তারা জানত না এই প্রতিজ্ঞা কতটা পথ পাড়ি দেবে, নাকি পথের মাঝেই হারিয়ে যাবে। শুধু জানত তারা একে অপরের হাত ধরে একসাথে পথ চলতে চায়, যত বাধাই আসুক না কেন। বিশ্ববিদ্যালয় থেকে বেরিয়ে 2 বছর কেটে গেছে। ঢাকার পুরানো অংশের এক ঘিঞ্জি গলির ভেতরে অর্ণবের ছোট ভাড়ার ঘর। দিনের আলো যেখানে ঢুকতে কষ্ট পায়, সেই ঘরে শুধু বই আর পাণ্ডুলিপির স্তূপ। ধুলোর আস্তরণ জমেছে চেয়ার টেবিলে, কিন্তু অর্ণবের চোখ তখনও শুধু তার লেখার দিকে নিবদ্ধ। সে দিন রাত লিখে চলে। তার কলম যেন এক উন্মত্ত ঘোড়ার মতো ছুটে চলে কাগজের বুকে। সে ভুলেই গেছে কখন সকাল কখন রাত। তার কাছে দিনের আলোর একমাত্র প্রয়োজন, সেই আলোর ঝলকানিতে তার লেখার ছন্দ বিঘ্নিত হয় না। ঘুমের প্রয়োজন নেই, কারণ স্বপ্ন তার কাছে বাস্তবের চেয়েও বেশি উজ্জ্বল। সে তার সৃষ্ট চরিত্রের সঙ্গে কথা বলে, তাদের হাসায় কাঁদায়। বাইরের পৃথিবীর সাথে তার সম্পর্ক প্রায় বিচ্ছিন্ন। তার একমাত্র লক্ষ্য একজন সফল লেখক হওয়া, তার স্বপ্নকে বাস্তব করে তোলা। অন্যদিকে তনুজা তখন একটি নামকরা কিন্ডারগার্টেন স্কুলে শিক্ষিকা হিসেবে যোগ দিয়েছে। তার নিয়মিত আয় আছে, জীবনটা স্থিতিশীল। সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত শিশুদের কলকাকলিতে তার দিন কাটে। সে তার ছোট ছোট শিক্ষার্থীদের স্বপ্ন বুনতে শেখায়, অক্ষর জ্ঞান দেয়। তার জীবনে এক নিশ্চিত ছন্দ এসেছে, যা অর্ণবের জীবন থেকে বহু দূরে। তার পরিবার কিছুটা হলেও নিশ্চিন্ত হয়েছে, কিন্তু তনুজার মনে তখনও এক চাপা কষ্ট, এক অব্যক্ত শূন্যতা। সে জানত অর্ণব তার স্বপ্নের পিছু ছুটছে, কিন্তু এই পিছুটান তাদের সম্পর্ককে ক্রমশ দূরে ঠেলে দিচ্ছিল। তাদের মধ্যে দূরত্ব বাড়তে শুরু করেছিল, এক অদৃশ্য পাঁচিলের মতো, যা তাদের যোগাযোগকে বাধা দিচ্ছিল। অর্ণবের কাছ থেকে তার ফোন আসতো অনিয়মিতভাবে, মেসেজ আসতো আরও কম। যখনই তনুজা দেখা করার কথা বলতো, অর্ণব বলতো, আরেকটু সময় তনুজা, এই পাণ্ডুলিপিটা শেষ হলেই দেখবে সব বদলে যাবে। এই সব বদলে যাবে কথাটার উপর তনুজা আর ভরসা রাখতে পারছিল না। তার মনে হতো অর্ণব তার ভালোবাসার চেয়ে তার স্বপ্নকেই বেশি ভালোবাসে। তার স্বপ্নগুলো অর্ণবের কাছে এতটাই বড় যে তার জন্য সে তনুজাকেও উপেক্ষা করতে পারে। একদিন সন্ধ্যায় তনুজা অর্ণবের ঘরে গিয়েছিল। দরজার কাছে দাঁড়িয়েই তার মনটা কেমন যেন ভারী হয়ে উঠেছিল। ঘরের ভেতরটা তখনও ছড়ানো ছিটানো, অগোছালো। অর্ণব তার লেখার টেবিলে বসেছিল, তার চুলগুলো এলোমেলো, চোখে এক ক্লান্তি, কিন্তু তার ভেতরে তীব্র আকাঙ্ক্ষা তখনও জ্বলজ্বল করছিল। তনুজা ক্লান্ত স্বরে বলল, অর্ণব, আর কতদিন এভাবে চলবে? আমি একা আর পারছি না। তুমি কি আমাকে একবারও বোঝো না? আমারও তো একটা জীবন আছে, একটা অনিশ্চিত ভবিষ্যৎ আছে। তুমি শুধু লিখেই যাচ্ছ, আর আমি একা সব সামলাচ্ছি। অর্ণব মুখ তুলে তাকালো। তার চোখে তখনও লেখার ঘর। তনুজার কথাগুলো যেন তার কাছে দূর থেকে আসা এক প্রতিধ্বনি। সে বুঝতে পারছিল তনুজা কি বলতে চাইছে, কিন্তু তার স্বপ্নের নেশা তাকে অন্য কিছু ভাবতে দিচ্ছিল না। অর্ণব বিরক্ত হয়ে বলল, আর একটু ধৈর্য ধরো তনুজা। এই পাণ্ডুলিপিটা শেষ হলেই দেখবে আমাদের সব স্বপ্ন সত্যি হবে। আমার প্রথম বইটা বেরোলেই সব বদলে যাবে। এই লেখাগুলোই আমাদের পরিচয় দেবে। তুমি কি চাও আমি আমার সব স্বপ্ন ফেলে দিই? তুমি কি চাও আমি আমার সত্তাকে অস্বীকার করি? তনুজা আর কিছু বলতে পারল না।
তার মনে হলো অর্ণব তাকে বুঝতে পারছে না অথবা বুঝতে চাইছে না। তাদের ভালোবাসাটা যেন দুটি ভিন্ন পথে চলতে শুরু করেছে, যেখানে অর্ণবের গন্তব্য শুধুই তার স্বপ্ন আর তনুজার গন্তব্য তার বাস্তব জীবন। তাদের কথার মাঝে যে নীরবতা ছিল, তা ছিল এক গভীর হতাশার নীরবতা, যা তাদের সম্পর্ককে ধীরে ধীরে ক্ষয় করে দিচ্ছিল। স্কুলের শিক্ষকদের রুম। বিকেল গড়িয়ে সন্ধ্যা নামছে, আর তার সাথে নামছে তনুজার মনের ওপর এক গভীর হতাশার ছায়া। স্কুলের শেষ ঘন্টা বেজে গেছে অনেকক্ষণ। শিশুলা যে যার মতো বাড়ি ফিরে গেছে, কিন্তু তনুজা তখনও তার চেয়ারে বসেছিল, সামনে খোলা একটি খাতা, কিন্তু তার দৃষ্টি ছিল জানালার বাইরের ধূসর আকাশের দিকে। তার ক্লান্ত মুখটা বলে দিচ্ছিল দিনের শেষে সে কতটা ভারাক্রান্ত। অর্ণবের অবাস্তব স্বপ্নগুলো তাকে প্রতিনিয়ত কষ্ট দিচ্ছিল। তার মনে হচ্ছিল অর্ণব যেন একটা মায়াবী জগতের বাসিন্দা, যেখানে বাস্তবতার কোনো প্রবেশাধিকার নেই। সে চাইতো অর্ণব একটা স্বাভাবিক জীবন শুরু করুক, একটা চাকরি করুক, তাদের ভবিষ্যতের জন্য একটা দৃঢ় ভিত্তি তৈরি করুক। কিন্তু অর্ণব তার স্বপ্ন থেকে এক চুলও বিচ্যুত হতে রাজি নয়। তার লেখার নেশা যেন তাকে অন্য সবকিছুর থেকে দূরে সরিয়ে রেখেছিল। তনুজা অনুভব করছিল তাদের ভালোবাসার সুতোটা ক্রমশ আলগা হয়ে যাচ্ছে। যে অর্ণবকে সে ভালোবাসত, সে এখন তার কাছে এক অচেনা মানুষ। তারা যেন দুটি ভিন্ন গ্রহের বাসিন্দা, যাদের পথগুলো কখনোই এক হবে না। তার বুকের ভেতর অভিমানের এক অদৃশ্য প্রাচীর গড়ে উঠছিল, যা তাদের যোগাযোগকে বাধা দিচ্ছিল। এই অভিমান ছিল ভালোবাসারই এক অন্য রূপ, যা ধীরে ধীরে তাদের সম্পর্ককে বিষাক্ত করে তুলছিল। একদিন সন্ধ্যায় অর্ণবের ফোন এসেছিল। তনুজা ফোনটা ধরেছিল, কিন্তু তার কণ্ঠে ছিল এক চাপার শীতলতা। অর্ণব তার নতুন লেখার কথা বলতে চাইছিল, তার স্বপ্নের কথা বলতে চাইছিল, কিন্তু তনুজার শুনতে পারছিল না। তার ধৈর্যের বাঁধ যেন ভেঙে গিয়েছিল। তনুজা কণ্ঠস্বরে একরাশ ক্লান্তি আর অভিমান ফোন ধরেই বলল, অর্ণব, আর কতকাল চলবেই ভাবে? তুমি কি আমাকে একবারও বোঝো না? আমার মনে হয় তোমার কাছে তোমার লেখাটাই সব। আমি কেবলই তোমার স্বপ্নের একটা অংশ, তোমার জীবনের একটা গৌণ চরিত্র। আমার নিজেরও তো কিছু চাওয়া আছে, কিছু স্বপ্ন আছে। আমি একটা স্থিতিশীল জীবন চাই, একটা নিশ্চিত ভবিষ্যৎ চাই। শুধু কবিতা আর স্বপ্ন দিয়ে তো আর জীবন চলে না অর্ণব। তনুজার কথায় অর্ণব যেন পাথর হয়ে গিয়েছিল। তার স্বপ্নগুলোকেই যে সে এতদিন জীবনের একমাত্র অবলম্বন ভেবেছিল, সেই স্বপ্নগুলোই আজ তনুজার কাছে মূল্যহীন মনে হচ্ছে। তার মনটা যেন ছিঁড়ে যাচ্ছিল। সে জানত তনুজা যা বলছে তা হয়তো বাস্তব, কিন্তু তার স্বপ্নগুলো যে তার সত্তার সাথে মিশে আছে, তা সে তনুজাকে বোঝাতে পারছিল না। তার মনে হয়েছিল তনুজা তাকে বিশ্বাস করছে না, তার ভেতরের শিল্পী সত্তাকে অস্বীকার করছে। অর্ণব আহত স্বরে বলল, তুমি কি আমাকে সত্যি বোঝো না তনুজা? আমার কাছে আমার লেখাটাই সব নয়। আমার সব লেখার পেছনে, আমার সব স্বপ্নের মূলে তো তুমিই আছো তনুজা। আমি যে স্বপ্ন দেখি, সেই স্বপ্নগুলো তো আমাদের দুজনের জন্যই। তুমি কি আমার উপর থেকে সব বিশ্বাস হারিয়ে ফেলেছ? তনুজা কোনো উত্তর দিতে পারল না। তার অভিমান তখন পাহাড়ের মতো উঁচু হয়ে উঠেছিল। সে অনুভব করছিল তাদের মধ্যে এক বিরাট বোঝাপড়ার অভাব, যা তাদের সম্পর্ককে এক অতল গহ্বরে ঠেলে দিচ্ছিল। সেই দিনের সেই কথোপকথন তাদের সম্পর্কের ফাটলকে আরও স্পষ্ট করে তুলেছিল, যা হয়তো আর কোনোদিনই মেরামত করা সম্ভব হবে না। তাদের ভালোবাসা তখন অভিমানের এক কঠিন প্রাচীরের আগালে চাপা পড়ে গিয়েছিল। ঢাকার ব্যস্ততম ক্যাফে। কাঁচের জানালার বাইরে দিয়ে দেখা যাচ্ছে গাড়ির অবিরাম ছুটে চলা আর মানুষের কোলাহল। ভেতরে মৃদু আলোর নিচে অর্ণব আর তনুজা মুখোমুখি বসেছিল। তাদের টেবিলের উপর দুটি ধোঁয়া ওঠা কফির কাপ, কিন্তু সেই উষ্ণতা তাদের সম্পর্কের শীতলতাকে স্পর্শ করতে পারছিল না। তাদের মধ্যে তখন এক গভীর বোঝাপড়ার অভাব, এক অদৃশ্য দেয়াল, যা তাদের নিজেদেরকেই ক্রমশ দূরে ঠেলে দিচ্ছিল। দুজনেই অনুভব করছিল কিছু একটা ভুল হচ্ছে, কিন্তু কেউ কাউকে বোঝাতে পারছিল না তাদের ভেতরের কষ্টটা, তাদের অব্যক্ত অনুভূতিগুলো। অর্ণব জানত তনুজা তার স্বপ্নগুলোকে সম্মান করছে না। তার মনে হচ্ছিল তনুজা তাকে বিশ্বাস করছে না, তার ভেতরে শিল্পী সত্তাকে অস্বীকার করছে। সে চেয়েছিল তনুজা তার পাশে থাকুক, তার স্বপ্ন পূরণের সঙ্গী হোক। কিন্তু তনুজা তখন বাস্তবতার কঠিন মাটিতে পা রেখেছিল। তার কাছে অর্ণবের স্বপ্নগুলো যেন এক অলীক কল্পনা, যা কেবল সময় নষ্ট করছে। সে চাইছিল অর্ণব একটা নিশ্চিত জীবন দিক, একটা ভরসা দিক। তনুজা কথা শুরু করেছিল। তার কণ্ঠে ছিল একরাশ চাপা বিরক্তি আর হতাশা। তনুজা কঠোর স্বরে বলল, ভালোবাসা শুধু কথায় হয় না অর্ণব,
ভালোবাসা বোঝে দায়িত্ব, বোঝে বাস্তবতা। তুমি কেবলই তোমার স্বপ্নের কথা বলো, তোমার লেখার কথা বলো, কিন্তু আমার কথা কি তুমি একবারও ভাবো না? আমার ভবিষ্যতের কথা কি তুমি একবারও চিন্তা করো না? তুমি কি জানো আমার উপর পরিবারের কত চাপ? আমি আর এই অনিশ্চয়তা নিতে পারছি না। তনুজার কথাগুলো অর্ণবের বুকে যেন এক ধারালো ছুরির মতো বিঁধেছিল। তার মনে হয়েছিল তনুজা তার আত্মাকে আঘাত করছে। তার ভালোবাসা কি তনুজার কাছে এতটাই মূল্যহীন? তার স্বপ্নগুলো কি এতটাই তুচ্ছ? সে অনুভব করেছিল তার সব চেষ্টা, সব সাধনা তনুজার কাছে কেবলই একটা খেয়াল। তার কণ্ঠে তখন অভিমান আর আঘাতের মিশেল। অর্ণব আহত হয়ে বলল, আমার ভালোবাসাটাই কি তোমার কাছে যথেষ্ট নয় তনুজা? আমার স্বপ্নগুলো কি তোমার কাছে এতটাই মূল্যহীন? আমার লেখাগুলো কি শুধু আমার একার জন্য? আমি তো তোমার জন্যই লিখি, তোমার জন্যই স্বপ্ন দেখি। তুমি কি আমাকে সত্যিই বোঝো তনুজা? নাকি তোমার স্বপ্নের পৃথিবীতে আমি কেবল একটা চরিত্র যাকে তুমি তোমার ইচ্ছে মতো সাজাতে চাও? তুমি কি আমার ভেতরের মানুষটাকে কখনো বোঝার চেষ্টা করেছো? তাদের কথা কাটাকাটি তখন আরও তীব্র হয়ে উঠল। প্রতিটি বাক্য যেন একে অপরের প্রতি অভিযোগের তীর। তারা একে অপরের কথার গভীরে যেতে পারছিল না, শুধু নিজেদের কষ্টগুলোকে সামনে নিয়ে আসছিল। তাদের ভেতরের এই ভুল বোঝাবুঝি, এই অব্যক্ত অভিমানই তাদের দূরত্বকে আরও বাড়িয়ে তুলছিল। ক্যাফের কোলাহল যেন তাদের ভেতরের ঝড়টাকে আরও বেশি করে প্রকট করে তুলেছিল। অর্ণব আর তনুজা দুটি ভিন্ন পথের পথিক হয়ে সেই বিকেলে এক গভীর বিষাদের সাথে বিদায় নিয়েছিল। তাদের সম্পর্কের ফাটলটা তখন এতটাই স্পষ্ট হয়ে উঠেছিল যে তা আর কোনোভাবেই মেরামত করা সম্ভব ছিল না। তনুজার স্কুল শহরের কোলাহল থেকে কিছুটা দূরে ছায়া সুনিবিড় এই বিদ্যাপীঠে তার দিনগুলো কাটত এক অদ্ভুত ছন্দে। শিশুদের হাসি, পড়াশোনার ব্যস্ততা সব কিছু তাকে ব্যস্ত রাখত। কিন্তু তার মনের গভীরে অর্ণবের সাথে তৈরি হওয়া দূরত্বের এক অবক্ত বেদনা সবসময়ই বাজত। সে চেষ্টা করত সব ভুলে থাকতে, নিজেকে কাজে ডুবিয়ে রাখতে। ঠিক তখনই তার জীবনে আগমন ঘটল একজন নতুন মানুষের। তার নাম রবিন। রবিন তাদের স্কুলেই নতুন যোগ দেওয়া একজন সহকর্মী, ইতিহাসের শিক্ষক। রবিন ছিল অর্ণবের ঠিক বিপরীত। অর্ণব যেখানে ছিল স্বপ্নবাজ, অবাস্তব জগতের বাসিন্দা, রবিন সেখানে ছিল বাস্তববাদী, পা মাটিতে রাখা একজন মানুষ। তার কথা বলার ধরন ছিল শান্ত, তার চোখে ছিল এক অদ্ভুত সংবেদনশীলতা। সে তনুজার প্রতিটি কথা মনোযোগ দিয়ে শুনত, তার ভেতরের কষ্টগুলো বুঝতে পারত। রবিন ছিল এমন একজন মানুষ যে তনুজার বাস্তবতাকে সমর্থন করত, তার জীবনকে সহজ করার জন্য নিজের মতো করে চেষ্টা করত। সে তনুজার স্বপ্নের স্কুলে পড়ার আকাঙ্ক্ষাকে সমর্থন করত, তার পরিবারের প্রতি তার দায়িত্ববোধকে সম্মান করত। প্রথম প্রথম তনুজা রবিনের সাথে দূরত্ব বজায় রাখত। তার মনে তখনও অর্ণবের ছায়া ছিল। কিন্তু ধীরে ধীরে রবিনের সঙ্গ তার ভালো লাগতে শুরু করে। রবিন তাকে জোর করত না, শুধু তার পাশে থাকত। যখন তনুজা অফিসের পর ক্লান্ত হয়ে বসে থাকত, রবিন একটা চায়ের কাপ এগিয়ে দিত অথবা নীরবে তার কথা শুনত। সে কখনো অর্ণবের মতো তার স্বপ্নের কথা শোনাত না, বরং তনুজার জীবনের ছোট ছোট সমস্যাগুলো নিয়ে আলোচনা করত, সমাধানের পথ বাতলে দিত। একদিন স্কুল ছুটির পর রবিন আর তনুজা স্কুলের বারান্দায় বসেছিল। বাইরে তখন গুড়ি গুড়ি বৃষ্টি পড়ছিল, আর বৃষ্টির শব্দে চারপাশটা কেমন যেন শান্ত হয়ে গিয়েছিল। তনুজা স্বগতস্বরে বলল, এই মানুষটি যেন আমার ফেলে আসা জীবনের কথা বলছে। অর্ণবের পৃথিবী যেখানে স্বপ্ন দিয়ে ঘেরা, আকাশ ছোঁয়ার নেশা, রবিন সেখানে বাস্তবতার দৃঢ় ভিত্তির উপর দাঁড়িয়ে। তার কথাগুলো যেন আমার ক্লান্ত মনকে সান্ত্বনা দেয়। সে আমার মতো করেই জীবনকে দেখে। রবিন শান্ত কণ্ঠে তনুজার দিকে তাকিয়ে বলল, আপনার চোখে আমি একটা কষ্ট দেখতে পাই তনুজা। কিছু না বলা কথা। আপনি যদি চান বলতে পারেন। মাঝে মাঝে কথা বলতে পারলে মন হালকা হয়। তনুজা রবিনের দিকে তাকালো। তার চোখে তখন জল টলমন করছিল। সে রবিনের কাছে তার মনের সব কথা খুলে বলল,
অর্ণবের স্বপ্ন আর বাস্তবতা টানাপোড়েনের কথা বলল। রবিন মনোযোগ দিয়ে সব শুনল, কোনো বিচার না করে। রবিন নরম স্বরে তনুজার হাতে হাত রেখে বলল, মানুষের স্বপ্ন থাকা ভালো তনুজা, কিন্তু ভালোবাসার সাথে বাস্তবের একটা সামঞ্জস্য থাকা প্রয়োজন। যে ভালোবাসা শুধু স্বপ্ন দেখায় আর বাস্তবতাকে দূরে ঠেলে দেয়, সেই ভালোবাসা ধরে রাখা খুব কঠিন। আপনি যা চাইছেন তা তো অন্যায় কিছু নয়। একটা স্থিতিশীল জীবন, একটা নিশ্চিত আশ্রয়, এটা তো সবারই মৌলিক চাওয়া। রবিনের কথাগুলো তনুজার মনে এক গভীর প্রভাব ফেলেছিল। সে বুঝতে পারছিল রবিন সত্যি তাকে বোঝে। অর্ণব তখনও তার লেখায় মগ্ন। সে হয়তো তনুজার জীবনের এই পরিবর্তন সম্পর্কে কিছুই জানতে পারেনি, অথবা জানলেও সেদিকে তার ভ্রুক্ষেপ করার সময় ছিল না। তনুজার জীবনে রবিনের আগমন ছিল এক নতুন মোড়, যা তাদের সম্পর্কের ভাঙনকে আরও ত্বরান্বিত করছিল। শহরের এক নীরব কফি শপ, বাইরের কোলাহল ভেতরে তেমন প্রবেশ করতে পারছিল না, শুধু দুটি বিধ্বস্ত হৃদয়ের চাপা গুঞ্জন ছাড়া। অর্ণব আর তনুজা মুখোমুখি বসেছিল, তাদের মাঝখানে এক শীতল নীরবতা। কফির কাপ থেকে ধোঁয়া উঠছিল, কিন্তু সেই উষ্ণতা তাদের সম্পর্কের শীতলতাকে কমাতে পারছিল না। তাদের ভালোবাসার বাঁধন তখন প্রায় ছিলি যাওয়ার উপক্রম। দীর্ঘদিনের ভুল বোঝাবুঝি, স্বপ্ন আর বাস্তবতার টানাপড়েন তাদের এতটা দূরে ঠেলে দিয়েছিল যে একে অপরের কাছাকাছি আসার সব পথ যেন রুদ্ধ হয়ে গিয়েছিল। তাদের চোখাচোখি হচ্ছিল কদাচিৎ, আর যখনই হচ্ছিল সেই চোখে কেবলই হতাশা আর এক অব্যক্ত বিদায়ের ইঙ্গিত। তনুজার মনে তখন রবিনের স্থিতিশীল জীবনের প্রস্তাব আর অর্ণবের অবাস্তব স্বপ্নগুলো এক কঠিন দ্বন্দ্বে ফেলেছিল তাকে। সে চাইছিল একটা নিশ্চিত আশ্রয়, একটা সাধারণ জীবন। আর অর্ণব তখনও তার লেখার নেশায় বুঁদ। তার কাছে তার লেখাগুলো ছিল তার জীবনের সব কিছু, তার সত্তার অংশ। অর্ণব কথা বলার চেষ্টা করেছিল, তার কণ্ঠে ছিল এক গভীর আকুতি, এক শেষ চেষ্টা। অর্ণব নরম স্বরে তনুজার হাত ধরে বলল, তনুজা, তুমি কি আমাকে ছেড়ে যাবে? আমার মনে হয় আমাদের মধ্যে কিছু একটা ভুল হচ্ছে, কিন্তু আমি জানি না সেটা কি। তুমি কি আমাকে একটা সুযোগ দিতে পারো না? আমি সব ঠিক করে নিতে চাই, আমি তোমাকে হারাতে চাই না। অর্ণবের কথা শুনে তনুজার চোখ ছলছল করে উঠল। তার মনে হলো এই শেষ সুযোগটা হয়তো সে আর দিতে পারবে না। তার মন তখনও অর্ণবের জন্য কাঁদছিল, কিন্তু তার বাস্তববাদী মন তাকে পিছুটান দিচ্ছিল। সে জানত অর্ণবকে ভালোবাসলে তাকে সারা জীবন এক অনিশ্চিত ভবিষ্যতের সাথে লড়তে হবে। তার পরিবারের কথা, নিজের স্বপ্নের কথা, সব যেন তাকে আরও বেশি করে আঁকড়ে ধরছিল। সে অর্ণবের হাত থেকে নিজের হাতটা আলতো করে সরিয়ে নিল। তার কণ্ঠে ছিল এক গভীর বিষাদ, যা ভালোবাসার বিচ্ছেদের ইঙ্গিত দিচ্ছিল। তনুজা চোখ নামিয়ে তার কণ্ঠ কাঁপছিল। সে বলল, যে পথ তুমি বেছে নিয়েছ অর্ণব, সে পথে তোমার সাথে আমার আর হাঁটা হবে না। আমাদের স্বপ্নের জগৎটা বড্ড আলাদা। তুমি আকাশ ছোঁয়া স্বপ্ন দেখো, আর আমি মাটির কাছাকাছি থাকতে চাই। আমি জানি তোমার ভালোবাসা খাঁটি, কিন্তু শুধু ভালোবাসা দিয়ে তো আর জীবন চলে না। আমারও তো একটা জীবন আছে অর্ণব, একটা নিশ্চিত জীবন, একটা নিশ্চিত ভবিষ্যৎ। আমি ক্লান্ত হয়ে পড়েছি অর্ণব, আমি আর পারছি না। তনুজার কথাগুলো অর্ণবের বুকে যেন এক হিমশীতল স্রোত বইয়ে দিল। তার মনে হলো তার স্বপ্নগুলোই যেন আজ তার সবচেয়ে বড় শত্রু হয়ে দাঁড়িয়েছে। সে বুঝতে পারছিল তনুজা তাকে ছেড়ে যাচ্ছে, আর এই বিচ্ছেদ অনিবার্য। তাদের সম্পর্কের বাঁধনটা তখন এতটাই আলগা হয়ে গিয়েছিল যে সামান্য একটা টানও সেই বাঁধনকে ছিন্ন করে দিতে পারত। সেই বিকেলে কফি শপের মৃদু আলোর নিচে তাদের ভালোবাসার শেষ প্রদীপটা নিভে যাওয়ার পূর্বাভাস স্পষ্ট হয়ে উঠেছিল। তাদের এই নীরব বিদায়, এই অব্যক্ত কষ্ট, সবকিছুই তাদের বিচ্ছেদের করুণ সুর বাজাচ্ছিল। আকাশ তখন মেঘে ঢাকা। ঢাকার পুরানো লোহা লক্করের গলিপথগুলো বৃষ্টির ছোঁয়ায় আরও বেশি ধূসর দেখাচ্ছিল। রাত তখন গভীরে, আর তার সাথে গভীর হচ্ছিল অর্ণবের মনের অন্ধকার। দরজার কড়া নাড়ার মৃদু শব্দে অর্ণব চমকে উঠিল। এত রাতে কে? দরজা খুলতেই দেখল তনুজা দাঁড়িয়ে, তার শাড়ির আঁচল ভেজা, চোখে রাজ্যের ক্লান্তি। সে কোনো কথা না বলে অর্ণবের ঘরে ঢুকল। তার নীরবতা ছিল এক ভামনের ইঙ্গিত। তার হাতে ছিল একটা ছোট বাক্স, তাদের কিছু পুরনো স্মৃতি, কিছু চিঠি আর একটা ছবি। তনুজা কথা শুরু করেছিল, তার কণ্ঠে ছিল এক অদ্ভুত দৃঢ়তা, যা অর্ণব আগে কখনো শোনেনি। সে যেন নিজেকে প্রস্তুত করেই এসেছিল এই কঠিন সত্যটা বলার জন্য। তনুজা কণ্ঠস্বরে এক চাপা কষ্ট অর্ণবের দিকে তাকিয়ে বলল, অর্ণব,
আমরা আর পারছি না। এই যে দূরত্ব, এই যে ভুল বোঝাবুঝি, এটা আর মানা যাচ্ছে না। আমাদের পথগুলো বড্ড আলাদা হয়ে গেছে। তুমি তোমার স্বপ্ন নিয়ে বাঁচো, আর আমি আমার বাস্তবতা নিয়ে। অর্ণবলির বাক, তার ভেতরে যেন এক হিমশীতল স্রোত বইছিল। সে বুঝতে পারছিল তনুজা তাকে ছেড়ে যাচ্ছে, তাদের ভালোবাসার প্রদীপটা নিভে যাচ্ছে, তার মনটা ছেড়ে যাচ্ছিল, কিন্তু সে কোনো প্রতিবাদ করতে পারছিল না। তার স্বপ্নগুলোই যেন আজ তার সবচেয়ে বড় শত্রু হয়ে দাঁড়িয়েছে। অর্ণব রুদ্ধ কণ্ঠে, কষ্টে তার গলা শুকিয়ে যাচ্ছিল। সে বলল, তুমি কি সত্যি চলে যাচ্ছ তনুজা, সব ছেড়ে, আমাদের ভালোবাসা? তনুজা আর কোনো কথা বলতে পারল না। তার চোখ দিয়ে অঝরে জল ঝরছিল। সে শুধু অর্ণবের হাতে সেই বাক্সটা দিয়ে ধীরে ধীরে ঘর থেকে বেরিয়ে গেল। তার চলে যাওয়ার দৃশ্যটা অর্ণবের চোখে যেন এক নিথর ছবির মতো গেঁথে রইল। বৃষ্টির ফোঁটা তার জানালায় আছড়ে পড়ছিল, যেন তার ভেতরের কষ্টগুলো যে বৃষ্টির রূপ নিয়ে ঝরে যাচ্ছিল। অর্ণব সজ্ঞত স্বরে বলল, বৃষ্টি নেমেছে, আমার ভেতরের শূন্যতাকেও যেন সে ভিজিয়ে দিচ্ছে। আজ থেকে আমার লেখায় তুমি থাকবে না তনুজা, থাকবে শুধু এক অব্যক্ত বেদনা। আমার কলম আজ থেকে শুধু এক ভাঙা হৃদয়ের গান গাইবে। এই নীরবতা, এই শূন্যতা, এটাই কি আমার স্বপ্নের পরিণতি? আমার পৃথিবী আজ এক নিদারুণ অন্ধকারে তলিয়ে গেল। তনুজা তার জীবনকে নতুন করে গুছিয়ে নিল। সে তার পরিবারকে নিয়ে নতুন করে ভাবতে শুরু করল, নিজের শিক্ষিকা জীবনকে আরও বেশি করে আঁকড়ে ধরল। তার জীবনে এক নতুন স্থিতিশীলতা এলো, কিন্তু তার মনের গভীরে অর্ণবের প্রতি এক অব্যক্ত কষ্ট সবসময় থেকে গেল। বৃষ্টির ফোঁটা তাদের অতীতের স্মৃতিগুলো ধুয়ে নিয়ে গিয়েছিল, কিন্তু সেই স্মৃতিগুলো তাদের হৃদয়ে এক গভীর দাগ রেখে গেল। তাদের ভালোবাসার ভাঙনের সুর তখন সর্বত্র বাজছিল, যা তাদের দুজনকেই এক নতুন পথে ঠেলে দিল, যে পথে তারা একা। কয়েক বছর পেরিয়ে গেছে। শীতের নরম রোদ মেখে ঢাকা বইমেলা তখন জমজমাট, লেখক পাঠকের ভিড়ে মুখরিত প্রাঙ্গণ। অর্ণব তখন একজন প্রতিষ্ঠিত লেখক। তার প্রথম উপন্যাস অসমাপ্ত সংলাপ অভাবনীয় সাফল্য লাভ করেছে। বইয়ের প্রতিটি কপি হটকেকের মতো বিক্রি হচ্ছে। চারিদিকে তার নাম, সাহিত্য পত্রিকা থেকে শুরু করে গণমাধ্যম, সবখানেই অর্ণবের জয়গান। সে এখন আর সেই স্বপ্নবাদ যুবক নয়, যার ঘরে শুধু পাণ্ডুলিপির স্তূপ ছিল। সে এখন একজন পরিচিত মুখ, তার অটোগ্রাফের জন্যে পাঠকের দীর্ঘ লাইন। কিন্তু এই সাফল্যের মাঝেও এক গভীর শূন্যতা অর্ণবে ব্রাশ করে রেখেছিল। তার মুখে হাসি ছিল, কিন্তু সেই হাসি তার চোখের ভেতরের বিষাদকে আড়াল করতে পারছিল না। ভিড়ের মধ্যে দাঁড়িয়ে সে যখন তার বইয়ের পাতায় অটোগ্রাফ দিচ্ছিল, তার মনে হচ্ছিল এই সব কিছু যেন এক অর্থহীন কোলাহল। তার মনে পড়ছিল তনুজার কথা, তার সেই স্বপ্নভঙ্গ আর ভুল বোঝাবুঝির কথা। তার প্রতিটি লেখায়, প্রতিটি ছত্রে তনুজার প্রতি এক অব্যক্ত ভালোবাসা উঁকি মারত। পাঠক হয়তো সেই ভালোবাসাকে শুধু গল্প হিসেবে দেখত, কিন্তু অর্ণব জানত তার লেখার প্রতিটি শব্দ তনুজার স্মৃতিতেই নিবেদিত। একদিন এক সাক্ষাৎকারে তাকে প্রশ্ন করা হয়েছিল, আপনার এই সাফল্যের পিছনে কার অনুপ্রেরণা সবচেয়ে বেশি? অর্ণব দীর্ঘশ্বাস ফেলেছিল। সে বলতে পারত না তার এই সাফল্যের পেছনে লুকিয়ে আছে এক অসমাপ্ত প্রেমের গল্প, এক নীরব বেদনার কাব্য। সে শুধু বলেছিল, জীবনই আমার সবচেয়ে বড় অনুপ্রেরণা। অর্ণব স্বগত স্বরে বলল, আজ আমার স্বপ্ন সত্যি হলো তনুজা, আমার কলম আজ সফল হলো, কিন্তু এই সাফল্যের স্বাদ বড় তেতো লাগছে। এই খ্যাতি, এই প্রশংসা, এগুলো সব অর্থহীন যদি তুমি পাশে না থাকো। আমি ভেবেছিলাম যেদিন আমার স্বপ্ন সত্যি হবে সেদিন তুমি আমার পাশে থাকবে, আমার সাফল্যের অংশীদার হবে। কিন্তু আজ আমার পাশে শুধু এই অচেনা মানুষের ভিড়, যারা আমার লেখাকে ভালোবাসে কিন্তু আমার ভেতরে শূন্যতাকে দেখতে পায় না। আমার মনে হয় আমার সব কবিতা, সব গল্প তোমাকেই ডেকে ফেরে তনুজা। তুমি ছাড়া এই সাফল্যের কোনো মানে নেই। অর্ণব জানত তার এই সাফল্য তাকে পরিচিতি এনে দিয়েছে, অর্থ এনে দিয়েছে, কিন্তু সেই ভালোবাসা ফিরিয়ে আনতে পারেনি যা সে একসময় হারিয়েছিল তার স্বপ্নের পিছু ছুটতে গিয়ে। বইয়ের পাতা উল্টাতে উল্টাতে অর্ণব দেখছিল তার লেখার প্রতিটি শব্দে তনুজার প্রতি তার ভালোবাসা, তার আকাঙ্ক্ষা, তার বেদনা কিভাবে জীবন্ত হয়ে উঠেছে। এই সাফল্য যেন ছিল এক বিষাদময় প্রাপ্তি, যা তাকে কেবল আরও বেশি একাকী করে তুলেছিল।
শীতের এক পড়ন্ত বিকেল। ঢাকার নিউ মার্কেট এলাকায় বইয়ের দোকানগুলো তখন ক্রেতাদের ভিড়ে জমজমাট। তনুজা এখন একজন প্রতিষ্ঠিত স্কুল শিক্ষিকা। তার ছুটির দিনে প্রায়ই বইয়ের দোকানে আসে। বই তার প্রিয় সঙ্গী, আর নতুন বইয়ের গন্ধ তার মনকে এক অন্যরকম শান্তি এনে দেয়। সে আজ এসেছে একটি পুরনো সাহিত্যের বই খুঁজতে। শেলফের সারি সারি বইয়ের মাঝ দিয়ে হেঁটে যাচ্ছিল সে। হঠাৎই তার চোখ আটকে গেল একটি পরিচিত নামে, অর্ণব। শেলফের এক কোণে শোভা পাচ্ছে তার নতুন বেস্ট সেলার উপন্যাস অসমাপ্ত সংলাপ। তনুজা থমকে দাঁড়ালো। অর্ণবের নাম দেখে তার বুকের ভেতরটা ধুকপুক করে উঠল। এক মুহূর্তের জন্য মনে হলো তার চোখের সামনে যেন তাদের ফেলে আসা দিনগুলো ভেসে উঠছে। সে হাত বাড়িয়ে বইটি তুলে নিল। মলাটের উপর অর্ণবের ছবি, তার চোখে সেই পরিচিত স্বপ্ন আর এক অব্যক্ত বিষাদ যা তনুজা খুব ভালো করে চিনত। সে ধীরে ধীরে বইয়ের পাতা উল্টাতে লাগল। প্রতিটি শব্দ, প্রতিটি বাক্যে সে তাদের অতীতকে খুলে পাচ্ছিল। অর্ণবের লেখায় সে নিজেকে খুঁজে পেল। তাদের ভালোবাসা, তাদের ভুল বোঝাবুঝি, তাদের স্বপ্নের টানাপোড়েন সব যেন জীবন্ত হয়ে উঠেছিল। উপন্যাসের এক জায়গায় অর্ণব লিখেছিল, কিছু গল্প অসমাপ্তই থেকে যায়, কারণ সব গল্পের শেষ অধ্যায় ভালোবাসার রঙে রাঙানো থাকে না। কিছু গল্প কেবলই দীর্ঘশ্বাস হয়ে ফেরে, যা পাঠককে এক অন্যরকম শূন্যতা দিয়ে যায়। এই লাইনগুলো পড়তে গিয়ে তনুজার চোখ দিয়ে অঝরে জল ঝরছিল। তার মনে হলো অর্ণব যেন তার ভেতরের কথাগুলোই লিখেছে। সে অনুভব করছিল অর্ণব তাকে কতটা ভালোবাসত, আর সে নিজে কতটা ভুল বুঝেছিল। তার মনে পড়ছিল অর্ণবের সেই স্বপ্ন, সেই দৃঢ়তা। সে বুঝতে পারছিল তার বাস্তবতার পিছু ছুটতে গিয়ে সে যেন অর্ণবের স্বপ্নগুলোকে অসম্মান করেছিল। তনুজা স্বগত স্বরে বলল, এই শব্দগুলো তো আমারই কথা বলছে। প্রতিটি লাইন যেন আমাদের ফেলে আসা দিনগুলোর প্রতিচ্ছবি। আমি কেন সেদিন তোমার স্বপ্নকে বুঝতে পারিনি অর্ণব? কেন তোমার ভালোবাসার গভীরে ডুব দিতে পারিনি? এই সাফল্য তো তোমারই প্রাপ্য ছিল। তুমি তোমার স্বপ্ন ছুঁয়েছ অর্ণব, আর আমি কি সত্যিই সুখী? আমার স্থিতিশীল জীবন আছে, নিশ্চিত আশ্রয় আছে, কিন্তু আমার মনে কেন এমন শূন্যতা? তুমি ছাড়া আমার এই পৃথিবীটা বড্ড ধূসর লাগছে। আমি সেদিন তোমার স্বপ্ন আর বাস্তবতার ফারাকটা বুঝতে পারিনি অর্ণব। আজ আমার মনে হচ্ছে সেই ফারাকটা হয়তো আমারই ভুলের কারণে তৈরি হয়েছিল। বইটা বুকের কাছে চেপে ধরে তনুজা দাঁড়িয়ে রইল কিছুক্ষণ। বইয়ের দোকানের কোলাহল তখন তার কানে পৌঁছচ্ছিল না। তার মনে হচ্ছিল এই বইটা যেন তাদের অসমাপ্ত গল্পের প্রতিধ্বনি। সে জানত অর্ণব হয়তো তাকে ক্ষমা করেনি, অথবা হয়তো ক্ষমা করার প্রয়োজন মনে করেনি, কিন্তু এই বইটা যেন তাদের দুজনের মধ্যে এক নতুন সংযোগ স্থাপন করল, এক নীরব কথোপকথনের মতো। তনুজা বইটা কিনে নিল। তার মনে এক অব্যক্ত বেদনা আর অনুশোচনার রেশ নিয়ে সেই দোকান থেকে বেরিয়ে এলো। শীতের বাতাস তার চোখে লেগে থাকা জলকে শুকিয়ে দিচ্ছিল, কিন্তু তার হৃদয়ের ক্ষতটা তখনও তাজা ছিল। অর্ণবের ছোট ঘরটি তখনও নিস্তব্ধ। জানালার বাইরে ভোরের আলো ফুটছে ধীরে ধীরে, কিন্তু তার ঘরে তখনও এক অদ্ভুত অন্ধকার। রাত জেগে অর্ণব তার ডায়েরিতে কিছু লিখছিল। তার হাতে ধরা কলমটা কাঁপছিল মৃদু। এই ডায়েরিটা ছিল তার একান্ত ব্যক্তিগত জগৎ, যেখানে সে তার ভেতরের সব না বলা কথাগুলো লিখে রাখত। আজ সে লিখছিল তনুজার উদ্দেশ্যে এক দীর্ঘ চিঠি, যা সে জানত কখনোই তনুজার কাছে পৌঁছাবে না। এই চিঠি ছিল তার সব অব্যক্ত অনুভূতি, সব ভুল বোঝাবুঝি আর একরাশ অনুশোচনার প্রকাশ। তার মনে পড়ছিল সেই দিনের কথা, যেদিন তনুজা তাকে ছেড়ে চলে গিয়েছিল। তার মনে হতো যদি সেদিন সে তনুজাকে বোঝাতে পারত, যদি তার স্বপ্নের সাথে বাস্তবের একটা সামঞ্জস্য খুঁজে বের করতে পারত। আজ তার সব স্বপ্ন পূর্ণ হয়েছে, তার বইগুলো মানুষের হৃদয়ে জায়গা করে নিয়েছে, কিন্তু এই সাফল্য তাকে কেবলই একাকিত্ব দিয়েছে। তার ভেতরের শূন্যতা কোনো খ্যাতি দিয়েই পূরণ হচ্ছে না। তার মনে হতো তার জীবনের সবচেয়ে বড় ভুল ছিল তনুজাকে অবহেলা করা, তার বাস্তবতাকে বুঝতে না পারা। চিঠির কিছু অংশ এখানে তুলে ধরা হলো। তনুজা, আজ আমার সব স্বপ্ন পূর্ণ হয়েছে। আমার লেখাগুলো মানুষের কাছে পৌঁছেছে। আমার নাম আজ অনেকে জানে, কিন্তু জানো, আজও মাঝরাতে ঘুম ভেঙে যায় যখন দেখি তুমি আমার পাশে নেই। আমার মনে হয় স্বপ্নগুলো শুধু স্বপ্নই থেকে যেত যদি তুমি পাশে থাকতে। আমার কাছে এই খ্যাতি, এই অর্থ, সব কিছুই অর্থহীন লাগে যদি তা তোমার সাথে ভাগ করে নিতে না পারি। আমার মনে পড়ে তোমার কথা, যেদিন তুমি বলেছিলে, তুমি কি আমাকে সত্যি বোঝো না অর্ণব?
হয়তো পারিনি। আমার স্বপ্নগুলো বড্ড জেদি ছিল তনুজা। আমি এতটাই অন্ধ ছিলাম যে তোমার চোখে ফুটে ওঠা ক্লান্তি আর তোমার মনের কষ্টটা দেখতে পাইনি। আর তোমার বাস্তবতা ছিল বড্ড কঠিন, যা আমার মতো একজন স্বপ্নবাজের জন্য বোঝা হয়তো সহজ ছিল না। আমরা যেন দুটি ভিন্ন জগতের বাসিন্দা ছিলাম তনুজা। আমার জগৎ ছিল কল্পনা আর স্বপ্নের, আর তোমার জগৎ ছিল কঠিন বাস্তবতার। এই স্বপ্ন আর বাস্তবতার মাঝে এক অদৃশ্য দেয়াল ছিল যা আমরা কখনো ভাঙতে পারিনি। আমি আজও ভাবি, যদি সেদিন আমি তোমার কথাগুলো মন দিয়ে শুনতাম, যদি আমার স্বপ্নগুলোর সাথে তোমার বাস্তবতাকে মেলাতে পারতাম, তাহলে হয়তো আমাদের গল্পটা অন্যরকম হতে পারত, হয়তো আমাদের পথগুলো এক হতে পারত। আজ আমি সফল লেখক, কিন্তু এই সাফল্য আমাকে কেবলই এক গভীর শূন্যতা দিয়েছে। আমার কলমের প্রতিটি শব্দে তোমার জন্যই আমি কাঁদি তনুজা। প্রতিটি কবিতায় তোমার স্মৃতিকে ধরে রাখার চেষ্টা করি। তুমি হয়তো জানো না, আমার অসমাপ্ত সংলাপ উপন্যাসের প্রতিটি চরিত্র, প্রতিটি ঘটনার পেছনে তুমিই আছো। এই বইটি আসলে আমাদেরই অসমাপ্ত ভালোবাসার গল্প। আমি জানি এই চিঠি তোমার কাছে হয়তো পৌঁছাবে না, হয়তো পৌঁছানোর প্রয়োজনও নেই, কারণ এখন আর সেই চিঠির কোনো অর্থ নেই। আমাদের গল্পটা শেষ হয়ে গেছে তনুজা। শুধু রয়ে গেছে এক অব্যক্ত বিষাদের রেশ, যা আমার জীবনকে আজও আচ্ছন্ন করে রেখেছে। তোমার জন্য আমার ভালোবাসাটা আজও তেমনই আছে, কিন্তু তা এখন শুধু এক নীরব স্মৃতির মতো। ইতি অর্ণব। অর্ণব চিঠিটা শেষ করে। তার চোখ বেয়ে এক ফোঁটা জল গড়িয়ে পড়ে ডায়েরির পাতায়। সে ডায়েরিটা বন্ধ করে একপাশে রেখে দেয়। সে জানত এই চিঠি কখনোই তনুজার কাছে পৌঁছাবে না। তাদের গল্পটা অসমাপ্তই থেকে যাবে, আর এই অপ্রকাশিত চিঠিই হবে তাদের ভালোবাসার এক নীরব সাক্ষী। ভোরের আলো ধীরে ধীরে ঘর আলোকিত করে, কিন্তু অর্ণবের মনে তখনও সেই গভীর অন্ধকার। কয়েক বছর পরের এক বসন্তের সন্ধ্যা। ঢাকার বাংলা একাডেমির আব্দুল করিম সাহিত্য বিশারদ অডিটোরিয়াম তখন লোকে লোকারণ্য। অর্ণব তার নতুন বইয়ের প্রকাশনা উৎসব ও এক সাহিত্য আড্ডায় অংশ নিতে এসেছে। সে এখন দেশের অন্যতম জনপ্রিয় এবং সমালোচক প্রশংসিত লেখক। তার নাম এখন মানুষের মুখে মুখে ফেরে। তার লেখাগুলো মানুষের হৃদয়ে গভীরভাবে দাগ কাটে। মঞ্চে অর্ণব বসে আছে। তার চোখে তখনও এক গভীর বিষাদ, যা তার সব সাফল্যের আড়ালে লুকিয়ে আছে। তার মুখে মৃদু হাসি, কিন্তু সেই হাসি তার ভেতরে শূন্যতাকে আড়াল করতে পারছিল না। সে যখন কথা বলছিল, তার কণ্ঠস্বর ছিল দৃঢ়, কিন্তু তাতে মিশেছিল এক চাপা যন্ত্রণা। ভিড়ের মধ্যে পেছনের সারিতে নিঃশব্দে বসেছিল তনুজা। তার পরনে ছিল একটি সাধারণ সুতির শাড়ি, চুলে একটি সাদা ফুল। সে এখন একজন সফল ও সম্মানীয় শিক্ষিকা। তার জীবন সুসংগঠিত, গোছানো, কিন্তু তার চোখে এখনও সেই পুরনো বিষাদের রেশ, যা অর্ণবের চোখেও দেখা যেত। সে এসেছিল বন্ধুর আমন্ত্রণে, জানত না অর্ণব এখানে থাকবে। মঞ্চে অর্ণবকে দেখে তার বুকের ভেতরটা ধুকপুক করে উঠেছিল। সে যেন তার অতীতকে জীবন্ত দেখতে পাচ্ছিল। অর্ণব যখন তার নতুন বইয়ের কিছু অংশ আবৃত্তি করছিল, তনুজার মনে হচ্ছিল যেন অর্ণব তার নিজের গল্পই বলছে, তাদের অসমাপ্ত ভালোবাসার গল্প। অর্ণব কথা বলতে বলতে একবার ভিড়ের দিকে তাকালো। তার চোখ হঠাৎ আটকে গেল পেছনের সারিতে বসা তনুজার দিকে। তাদের চোখাচোখি হলো মাত্র এক মুহূর্তের জন্য। সেই ক্ষণিকের চাহনিতে হাজারো না বলা কথা, অব্যক্ত ভালোবাসা, গভীর অনুশোচনা আর একরাশ পুরনো স্মৃতি যেন জীবন্ত হয়ে উঠল। তাদের চোখে ছিল এক করুণ আরতি, এক অব্যক্ত বেদনা। সেই চাহনিতে ফুটে উঠছিল তাদের দুজনের একাকী পথ চলার গল্প, যে পথে তারা আর একসাথে নেই। তারা দুজনেই জানে তাদের গল্পটা আর পূর্ণ হবে না। সেই প্রথম বসন্তের প্রেমের অঙ্কুর সেদিনই ঝরে গিয়েছিল, যেদিন স্বপ্ন আর বাস্তবতার টানাপোড়ন তাদের আলাদা করে দিয়েছিল। অর্ণব সজ্ঞত স্বরে বলল, তনুজা, তুমি কি আজও বিশ্বাস করো আমাদের গল্পটা অন্যরকম হতে পারত? আমার সব স্বপ্ন আজ পূরণ হয়েছে, কিন্তু এই সাফল্যের মাঝেও এক গভীর শূন্যতা আমাকে তাড়া করে ফেরে। আজ মঞ্চে দাঁড়িয়ে আমি হাজারো মানুষের প্রশংসা পাচ্ছি, কিন্তু তোমার একটি মুগ্ধ দৃষ্টির জন্য আমার মন এখনো হাহাকার করে। এই খ্যাতি, এই অর্থ, সব কিছুই অর্থহীন যদি তুমি পাশে না থাকো। আমার কলম আজ সফল, কিন্তু আমার মন বড় একা। তনুজা সজ্ঞত স্বরে বলল, অর্ণব, আমার চোখে আজও তোমার স্বপ্ন ভাসে।
তোমার সেই স্বপ্নবান চোখ, সেই কবিতার নেশা সব মনে পড়ে, কিন্তু সেই স্বপ্ন এখন শুধু অতীতের ছায়া। আজ তুমি অনেক বড় হয়েছ, তোমার স্বপ্ন সত্যি হয়েছে, আর আমি আমার বাস্তবকে আঁকড়ে ধরে আছি। অথচ আমাদের পথটা এক হতে পারল না। তুমি চেয়েছিলে আকাশ, আমি চেয়েছিলাম মাটি। এই যে দূরত্ব, এটা কিসের দূরত্ব? স্বপ্ন আর বাস্তবতার, নাকি ভুল বোঝাবুঝির? জানি না, শুধু জানি আজও কোনো কোনো রাতে বুকের ভেতরটা কেমন যেন ফাঁকা লাগে, একটা অব্যক্ত বিষাদের সুর বাজে। তুমি আজ সফল, কিন্তু তোমার চোখেও আমি সেই একই একাকিত্ব দেখতে পাই, যে আমার মনেও বাসা বেঁধে আছে। সাহিত্য আড্ডা শেষ হলো, অর্ণব মঞ্চ থেকে নেমে এলো। তনুজা ভিড়ের মধ্যে মিশে গেল, অর্ণবকে আর দেখতে পেল না। তাদের পথ তখনও ভিন্ন, তাদের গন্তব্য তখনও আলাদা। তাদের ভালোবাসার গল্পটি অসমাপ্তই রয়ে গেল, যা শ্রোতাদের মনে দীর্ঘস্থায়ী এক বিষাদের রেশ রেখে যাবে। একাকী পথচলায় অর্ণব তার সাফল্যকে সঙ্গী করল, আর তনুজা তার বাস্তবতাকে। কিন্তু তাদের হৃদয়ে চিরকাল রয়ে গেল এক অব্যক্ত প্রেমের বেদনা, এক অসমাপ্ত কাব্যের স্মৃতি।